আজকে আমার মা গত হয়ে গেল। হঠাৎ করে খবর পেয়ে তারপরে আসলাম। আমি তো অন্য জায়গায় গেছিলাম, তোমরা হয়তো অনেকেই জানবে। ওখান থেকে আমি কালকে রাতের থেকেই খবর পাচ্ছিলাম যে অবস্থা খারাপ। তারপর ভোরবেলা ফোন গেছে যে না, উনি মারা গেছে। কিছুদিন আগে তো দেখতে এসেছিলাম, তোমরা জানো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শুনেই আমি ওখান থেকে বাসটা ট্রেন ধরে আমি চলে এসে মার পুরো কাজকর্ম যতটুকু, মাই মুখাগ্নি করেছে যে কেউ নেই, আমি আছি। আমার দিদি তো মাস 6 আগে মারা গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি মুখাগ্নি করেছি, আমি সব কিছু করেছি। বডি নিয়ে যাওয়া, সবটা ছোটো জামাই ছিল, আরও 2-1 জন ছিল, আমার দিদির ছেলে টেলে সবাই ছিল। এমনি সব কিছু ভালো করেই সব কিছু হয়ে গেছে। খুব ভালো হয়েছে। উনি যে উনি খুব কষ্ট পাচ্ছিল, খুবই কষ্ট পাচ্ছিল। ভগবান ওনাকে নিয়ে চলে গেছে, ভালো হয়েছে, উনিও শান্তি পেয়েছে। আমিও টেনশনের মধ্যে থাকতাম যে মার কবে কি হয়ে যায়, কি হবে, এটা নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম। যাক, উনিও শান্তি পেয়েছে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেখানে গেছে শান্তিতে যেন উনি থাকতে পারে, শান্তিতে ওনার হয়। আর কি বলবো, মানে এত আমার দুঃখের দিন, তাও আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও করলাম, কারণ তোমরা আমার সবসময় সঙ্গে থাকো, ভালোবাসার খাতিরে আমি এই ভিডিওটা করলাম, তাই তোমাদের বললাম। তার জন্য তোমরা কিছু করো না। এখন মার রাত্রে আর কিছু খাবে না বলছে, না সারাদিনই না খাওয়া। খবরটা পাওয়ার পর থেকে ভোরবেলা ওখান থেকে বেরিয়ে এসেছি, তখন আমি চাও খাইনি, বেরিয়ে এসেছি। তারপর বাহাদুর এসে আমাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছে, বাসেও বসিয়ে দিয়ে গেছে, অনেকটা বসিয়ে দিয়েছে। ওরা কী করবে, এক জায়গায় আমরা গেছি বেড়াতে গিয়ে এরকম আমার মনটা মানে যাবো না করে গেলাম, যে অনেকদিন ধরে তো অসুস্থ, হয়তো ঠিক থাকবে এটা ভেবেই গেছি। কিন্তু কালকে রাত্রের থেকে বাড়াবাড়ি হয়ে গেছিলো। আজ সকাল 5টার সময় আমি গত হয়ে গেছে। এই এখন কিছু ফল টল খেয়ে নাও, হালকা ফল খেয়ে শুয়ে থাকবো। মা আজকে খুব জার্নি হয়েছে, প্রচুর বহু দূর থেকে এসছি না, সে কোলাঘাট তো এখানে না, ওখান থেকে মানে বেরিয়ে অনেক জার্নি হয়ে গেছে। তার মধ্যে এরকম ভাবে একটা খবর পেয়ে মেন্টালিও আর একা তারপরে মানে কিভাবে যে এসছি, কিভাবে যে কি করেছি, ঈশ্বর ছাড়া কেউ জানে না। যাক, তোমার মায়ের আশীর্বাদ তোমার সাথে থাকুক। সব কাজ বাজ স্মুথ হয়ে গেছে, মার সব কাজ বাজ আমি মানে ঠিকঠাক করে ট্রেনও আমি সেরকমভাবে পেয়ে গেছি। তারপরে এসে মানে বডি নিয়ে যাওয়া, সঙ্গে শ্মশান ঘাটেও মানে লাইন পেয়ে গেছি, সব মানে ঠিকঠাক করে ভালোভাবে হয়ে গেছে, কোনোটাই মানে আর কি কষ্ট হয়নি। মা তো 3 দিন পালন করা আছে, ব্রাহ্মণ বলে দিয়েছে মা 3 দিন পালন করবে। হ্যাঁ, 3 দিনের 3 দিন করতেই হবে, কিছু করার নেই বলে ব্রাহ্মণকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি। বলছে আপনি বিবাহিত তো, আপনি মুখাগ্নি করলেও আপনি 3 দিনে কাজ করে নিতে পারবেন, আপনার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা 3 দিনেই আমার করতে হবে কাজটা। 3 দিনের পরে 4 দিনের দিন দেখা যাক কিছু একটা করে নিয়ে একটা বালক সেবা টেবা দিয়ে তারপরে আবার আমি চলে যাব। এই আর কিছু করার নেই, এখন মজবুরি করতেই হবে। সেই জীবনে ভাবিনি এত কিছু। এটা মাসি যাওয়ার সঙ্গে সঙ্গে যে এত তাড়াতাড়ি দিদাও চলে যাবে 6 মাসের মধ্যে, সেটা আমিও ভাবিনি। দিদি চলে যাবে, মা চলে যাবে, একটা শখ। এখন মানে আমার উপর যে কতটা যন্ত্রণা, কতটা সেটা মানে আমি আর কাউকে বলে বুঝাতে পারবো না। আমি আগেও বলেছি, মা কিন্তু মাসির, নিজের মার থেকে বেশি মাসির ক্লোজ ছিল, মানে তার দিদির। সেই যে যন্ত্রণাটা হয়ে উঠতে তারপরে নিজের মা চলে গেল। মা দিদির সঙ্গে
বিছনায় পড়ে গেছিল। দিদিকে খুবই ভালোবাসতো, যে আমাকে বাসতো না সেটা আমি বলছি না, কিন্তু প্রথম সন্তানের উপরে সবারই একটা থাকে। দিদি মারা যাওয়াতেই মা আস্তে আস্তে বিছনা সজ্জা হয়ে ভেঙেও পড়েছে, মন থেকে ভেঙে মনে থেকে। তারপর আমি থাকতাম না এখানে, আর ওখানে উনি এরকমই থাকতো, ওটা ছিল। কিন্তু তাও মনের মধ্যে একটা ছিল, আমি যদি বাড়ি থাকতাম আমার কাছে এনে রাখতাম, একটা আলাদা থাকতো। আমি তো বাড়িতে থাকি না, তোমরা তো জানোই, তাহলে আমি এখানে এনে কি করে রাখতাম। আগের বারে সে মা অনেক ট্রিটমেন্ট করিয়েছে, ডাক্তার কালকেও আমি পাঠিয়েছি, আজকেও ডাক্তার পাঠিয়েছি। আমি ফোনে কন্টিনিউ ডাক্তার পাঠানো, ওষুধ দেওয়া, ওষুধ খাওয়ানো, আমি ওখানে বসে বসেই আমি সব কিছু করতাম, যে কেমন আছে, জল খাচ্ছে নাকি, কিছু খাচ্ছে নাকি, কি করছে। আমি মানে পাই টু পাই আমি তার মেয়ে হিসাবে আমি খোঁজ খবর নিতেই থাকতাম। সবসময় তো আসা যায় না, আমিও তো একটা কাজের আছি, সবসময় অত দূর থেকে আসা, 3 ঘন্টা লাগে আমার বাড়ি আসতে কলকাতার থেকে। তার জন্য আমি ডাক্তার পাঠিয়ে দিতাম, কোনোটা ওষুধ দিয়ে দিতাম, যেটা প্রয়োজন আমি করতাম। তোমার যেটু করণীয় তুমি করেছো, আর তার আত্মার যেন শান্তি পায়, সবাই আমরা এই কামনাই করি। তোমরাও এই কামনা করো যেন সে যেখানে থাকুক ভালো থাকুক। সত্যি খুব কষ্টই ছিল, যে কন্ডিশনে ছিল সেখান থেকে একটা মুক্তি পেলো, এটাই আমাদের কাছে অনেকটা বড় রিলিফ। মানে কোনো মানুষ চলে গেলে বলতে নেই তাদের প্রতি, কিন্তু সত্যি এরকম যদি কোনো মানুষ যন্ত্রণা সহ্য করে থাকে। সকালে গেছিলাম পড়াতে, আর পড়াতে গিয়েই শুনে দিদার এই অবস্থা। তো একটা ব্যাচ পড়ানোর পর আর সেকেন্ড ব্যাচ পড়ানোর মতন কোনো মানে সেই মন মানসিকতাই থাকলো না। তারপর সবাইকে ছুটি দিয়ে দিলাম, আর তারপর বাজারে গিয়ে সব বাজারঘাট করলাম, দশকর্মা বাজার যা যা দরকার ছিল, কারণ কি মা তো দূর থেকে আসছে, কিছুই করতে পারছিল না, পারার সময়ও ছিল না রাদার। তো আমি কিছুটা বাজার করেছি, বোন কিছুটা বাজার করেছে, তো এইভাবে মিলিয়ে আমার বন্ধু বান্ধব মিলে এইসব নিয়ে ঘাট কাজটা হয়ে গেছে। আর তোমরাও দেখছিলে কদিন আমি ভিডিও দিইনি, 4-5 দিন মন মানসিকতা ভালো ছিল না। মানে সবসময় মানে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি যাবে, বা আমি এটা ভাবিনি, ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে। আমি বারবার মাকে বলছিলাম, ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। দেখো একটু কদিন আগে মা ডক্টর পাঠিয়েছিল ওষুধপত্র করে, তো আমি বলছিলাম দেখো ঠিক হয়ে যাবে। ডক্টর গিয়ে যখন দেখলো, তো হয় না অনেক সময় মানুষের নিজেরই বাঁচার ইচ্ছেটাই থাকে না। যখন মাসি মারা গেল তারপর থেকে আমার দিদারও ওরকম একটা মানে পরিস্থিতি চলে এসেছে, যে যতই ডাক্তার দেখাও যাই করো না কেন, বলে না যে মনের ইচ্ছেটাই নেই ওনার বাঁচার। সে ওই ইচ্ছেটা উনি ত্যাগ করে ফেলেছিল। যে তারপর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কিছু খেত না, ফল টল মা কিনে দিয়ে এসেছিলো সেটাও খেত না, এরকমভাবেই সারাদিন পড়ে থাকতো। ওই দুঃখে 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 করতে করতে উনি আমাদের ছেড়ে চলে গেছে। মার জন্য একটা ভীষণ একটা শকিং, মানে পরপর। আর মার বলতে মাসি আর দিদাই ছিল, আর তারা দুজনেই নেই। আর মায়ের বাবা মা যখন খুব ছোট ছিল তখনই মারা গেছিলো, মানে বহু ছোট ছিল তখনই মায়ের বাবা মারা গেছিলো। তো ছোটোবেলা থেকে বেসিক্যালি মাসির কাছেই সে মা মানে বড় হওয়ার মতন ছিল। আর দিদাও কাজকর্মের জন্য এদিক ওদিক থাকতো, তো মাসির কাছেই বড় হতো। আর মায়ের যে দিদিমা তার কাছে ছিল। তো দিদিমাও, মার বিয়ের পরে মায়ের দিদিমা মানে আমার বড় মা মারা গেছিলো। তারপরে তো মাসি খুব ক্লোজ ছিল। তো ওই ধাক্কাটা নিতে না নিতেই আবার এরকম একটা ধাক্কা। যাই হোক, বোন এসেছিলো, বোনেরও আবার বাড়িতে বহুত কাজ আছে, ওরও ভাসুর মারা গেছিলো, সেটার আবার বছর কি আছে সামনে, ওই 1 তারিখে মেবি। তো ওর জন্য ওকেও আবার চলে যেতে হয়েছে, ছিল সকাল থেকে এখন বিকেল অব্দি গেলো, এই জাস্ট ও বেরোলো। আমি মাকে বারবার বলছি কিছু খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট করো। মা বলছে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু আজকে আর করিস না। ঠিক আছে, তাহলে আমি ওই নিচে বিছানা পেতে দিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে মন মানসিকতা কিছু নেই খাবার, আমি কিছু খেতে পারবো না। এই জন্যই 4-5 দিনের ভিডিও দিইনি, কি আর দেবো এমন করে। তো মা বলেছিল ছোটো করে একটা আপডেট ভিডিও দে, কারণ কি অনেকে তো জানতে চায় যে হঠাৎ করে কি হলো, কেন আসছে না, কেউ দেখা যাচ্ছে না। তার জন্য কর্নার অফ নিতে হবে, কারণ কি মার সাথে সাথে থাকতে মা তো কিছু করতে পারবে না, আমাকেই করতে হবে। আর
মা বলছে তোর উপরে চাপ চলে আসছে, চাপের কিছু না, তুমি একা আছো, তুমি তো কিছু করছো না, এই তো আর কি নিয়ম কারণ আছে সেগুলো করবে, আর আমি তো একা, অসুবিধা নেই, আমার চালিয়ে নেবো, কোনো সমস্যা নেই। তো ছুটিছাটা আছে, এখন কোথাও যাচ্ছি না, টিউশনও অফ করছি যাতে মার সাথে থাকতে পারি সবসময় এরকম একটা সিচুয়েশনে। যাই হোক, আজকে একটা আপডেট ভিডিও ছিল, একটা অনেকদিন ভিডিও দিচ্ছি না, অনেকেই পুরোনো ভিডিও থেকে কমেন্ট করে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না। সো দিস ওয়াজ দ্য রিজন যেটা আমি ভিডিও দিচ্ছিলাম না, আসছিল না। এটা একটা আপডেট ভিডিও ছিল। তোমরা সবাই প্রে করো যে আমার দিদা যেখানেই থাকুক ভালো থাকুক, অ্যাটলিস্ট শান্তিতে থাকুক। অনেক কষ্ট যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, মানে হয় না অনেক সময় ওই পেনটাকেও নিতে পারবে না, তুমি কোনো ডাক্তার দেখি কোনো ওষুধ দিয়েও পেনটাকে রিলিফ দিতে পারবে না, ওরকম একটা পেন দিয়ে যাচ্ছিল। যাই হোক, শান্তি পাক তার আত্মায়, তোমরাও একটু প্রে করো আমার দিদার আত্মার জন্য শান্তি পাক।